এখানে দেখতেছি ইউনূস সাহেব বসে দেশের তামসা দেখতেছে। উনি তো তখনই এইগুলির অ্যাকশন নেওয়া উচিত। যেসব কাণ্ডগুলি এরা ছাত্ররা করছে, দেখ আমাদের ভবিষ্যৎ ছাত্রদেরকে এটা দেখছে যে টাকা পয়সা আসে আসে, তাহলে লেখাপড়া বাদ দিয়ে সবগুলো এখন ওই সব সমন্বয়কার রাজনীতির দিকে চলে যাচ্ছে। তাহলে ভবিষ্যতে যে বিক্ষোভ সৃষ্টি হবে, আমরা বিশ্বের প্রতিযোগিতা আমরা কিভাবে টিকে থাকবো? আমাদের তো লেখাপড়া তো কেউ করতেছে না, সব সমন্বয় হয়ে যাচ্ছে। বুঝো না বাবা, ওটা তো শেয়ার হইলো এটা মূল, এর অনিষ্টের মূল হইলো সব শেয়ার। তো সে তো আর বুঝে না, সরল মানুষ কয়েছে স্যার, তো শেয়ার যখন অনিষ্টের মূল, এরা শীতল ফাটিতে বসতে পারে না, শেয়ারে বসলে যখন মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, তো এটা শীতল ফাটিকে নিয়ে বসলেও তো পারে, তাহলে তো শেয়ারের দোষ হয় না। দুইটা বাড়ি গায়ে হারুনের ওটা দেখাই যায়, তারা মন্ত্রী, তাও স্থানীয় সরকার মন্ত্রী। হ্যাঁ, এখন তার পিএস এর কাছে ৩৩২ কোটি টাকা পাওয়া যাচ্ছে। তো ৩০০ হে নিজে বলে ওটা ওরে বরখাস্ত করছে। তো বরখাস্ত করলে তো সেখানে যদি ১৬ বছরে তার জাহাঙ্গীরের কাছে, হাসিনার টি বয়ের কাছে পাওয়া গেছে ৪০০ কোটি টাকা। তো এইটাতে এইটা ৯ মাসে যদি পাইছে ৩৩২ কোটি টাকা, তাহলে গুণ দিলে কত হয়? তাহলে হাসিনাটা ছাড়াই যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী। সংস্কার, এখানে ব্যারিস্টার সাহেব আছেন, সংস্কারী রাষ্ট্রের এই গভর্নমেন্টের কোনো এখতিয়ার নাই। এবং এই যে কারণ এই গভর্নমেন্টের কোনো এখতিয়ার সংস্কার কমিটি করার জন্য, এর সাংবিধানিকভাবে এর কোনো অস্তিত্বই নাই। সাংবিধানিকভাবে এই কোনো অস্তিত্ব নাই। এবং এটা রাষ্ট্রের টাকা, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা বাংলাদেশ গ্রামীণ ব্যাংকও না। এই যে এদেরকে সুপ্রিম কোর্টের বিচারপতির টাকা দেওয়া হচ্ছে, এরা টাইম বাড়াচ্ছে। একটা তদন্ত কমিটি, যে কোনো একটা জটিল ঘটনা হচ্ছে 7 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে সুপারিশও দিয়ে দেয়। এটা তো বিমান আবিষ্কার না, এটা ভ্যাকসিন আবিষ্কার না। এরা কয়দিন ভরবে টাইম বাড়াচ্ছে। এইটা একটা ফরম্যাটের মধ্যে আছে, এটা ইন্ডাকশন, কয়েক লাইন ইন্ডাকশন হবে, ডিডাকশন হবে। এটা এমন কোনো জটিল কেস না, তো এটা নিয়ে এতদিন লাগবে কেন, টাইম বাড়াচ্ছে কেন? কারণ এনারা তো আজকে দেখতাম, যদি একটা সংস্কার কমিটির চেয়ারম্যান যদি অনারারি সার্ভিস দিয়ে যদি ডিক্লেয়ার করতো যে আমি কোনো গাড়ি এবং বেতন নিব, অনারারি বেতন নিব না, তাহলে বুঝতাম যে এদের দেশপ্রেম আছে। এদের আসল উদ্দেশ্য হলো তো এরা তো ফিনান্সিয়াল গেইন হওয়ার জন্য এগুলি করতেছে। তাহলে এখন যে উনি দিচ্ছেন, আমি এর ইতিপূর্বে অন্য মিডিয়াতে বলছি, রাষ্ট্রপতি জুতা কিনছে, জুতা টাকা যখন নিতে গেছে এমএসপি ব্রাঞ্চ থেকে বলছে জুতা আমরা আপনাকে চিকিৎসা দিব, খাদ্য দিব, জুতা কেনার পয়সা দেবো না। রাষ্ট্রপতি জুতার টাকাটা ফেরত দিছে। তাইলে এখন যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে, কোনোটা মন্ত্রী পদমর্যাদায়, কোনোটা আপনার প্রতিমন্ত্রীর মতো মর্যাদায়, কোনোটা আবার সহকারী সচিব পদমর্যাদায়, এটা ইউনিফর্মিটি তো নাই। সকল মন্ত্রী কিন্তু, স্বরাষ্ট্র হোক আর সংস্কৃতি মন্ত্রক, সকল মন্ত্রীর একই স্কেল, একই বেনিফিট। পাওয়ার হয়তো পাওয়ারের দিকে যায় কারো বেশি কারো কম, সেটা এক্সারসাইজ করতে যায়, সেটা হচ্ছে। কিন্তু এখানে এখানে কোনো কিছু নাই, এবং আমাদের আগে কোনো এরকম ইনস্ট্যান্সও নাই। তো এখানে আমরা তিনটা গভর্নমেন্ট, আমরা এইরকম এই সেম নেচার অফ গভর্নমেন্ট আমরা করছি, কিন্তু সেখানে তো ওইটা তো দেখতে পারতো যে ওই গভর্নমেন্ট কি কি কোন পোস্ট রাখছে, কোন পোস্ট দিয়ে এটা করছে, তাহলে বলতে পারতো যে আমি লতিফুর রহমানের সময় এই পোস্ট ছিল, সেই জন্য আমি এই পোস্ট ক্রিয়েট করছি। তাইলে এখন এসবগুলির উদ্দেশ্য হলো, এখন আজকে যারা দিনের ভোট রাতে করছে, একটা লোককে আমরা চাকরি থেকে বাড়ি পাঠাতে পারি নাই, তাহলে পরবর্তীকালে যে লোকগুলো আসবে তারা তো একই জিনিস সরকারি ইশারে কাজ করবে। এটা আর একটা জিনিস হলো, তারেক রহমান সাহেবের কথা কি যেন একটা বললা তুমি, তারেক রহমানের সাহেবের কথা বলছে 17 বছর পরে জোবাইদা রহমান আসছে খালেদা জিয়ার সাথে, কিন্তু তারেক রহমান কেন আসছে না? তারেক রহমান কি নিরাপদ মনে করছে না এখনো? না, এখন হচ্ছে তারেক রহমান এর আগেও আসতো, এটা জেলের জন্য না। আমরা যতটুকু বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পাই যে ওইটা হলো ওনার জীবন শঙ্কা আছে, কারণ এখানে তাদের এটাকে দিতে পারলে, এখন ন্যাশনালিস্ট ইয়ের যদি লিডারকে এখন কে দিবে, এরপরে কে হাল ধরবে তারে, ওটাকে যদি তারা জীবন হুমকি আছে। কারণ আমার এখানে জীবনের নিরাপত্তা, সাধারণ লোকের নিরাপত্তাই দিতে পারছে না সরকার। প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেছে। তারপরে মব জাস্টিস নাম দিচ্ছে, যদিও মব আবার এটা মব কি করে জাস্টিস হয়, এটা ব্যারিস্টার সাহেব আছে, আমরা বুঝি না। মানুষের বাড়িতে নিজে আইন তুলে নিচ্ছে, নিজের আইন তুলে কখন নেই, যখন আইনে কাজ করে না, আইনের শাসন তখন না থাকে, তখন মানুষ নিজে নেই। কোন অথরিটিতে যাচ্ছে, ওই যে আমাদের যে সমন্বয়করা মানুষের বাসায় যাচ্ছে, ও মানুষের এখানে যাচ্ছে, ডিসি রে ডিকটেট করতেছে, সেক্রেটারি ডিকটেট করছে, ওরে বদলি করো, এটা করো। কিন্তু এখানে দেখতেছি ইউনূস সাহেব বসে দেশের তামসা দেখতেছে। উনি তো তখনই এইগুলির অ্যাকশন নেওয়া উচিত। যেসব কাণ্ডগুলি এরা ছাত্ররা করছে, দেখ আমাদের ভবিষ্যৎ ছাত্রদেরকে এটা দেখছে যে টাকা পয়সা আসে আসে, তাহলে লেখাপড়া বাদ দিয়ে সবগুলো এখন ওই সব সমন্বয়কার রাজনীতির দিকে চলে যাচ্ছে। তাহলে ভবিষ্যতে যে বিক্ষোভ সৃষ্টি হবে, আমরা বিশ্বের প্রতিযোগিতা আমরা কিভাবে টিকে থাকবো? আমাদের তো লেখাপড়া তো কেউ করতেছে না, সব সমন্বয় হয়ে যাচ্ছে। একজন ওই কৃষক, তাকে ভোটের আগে মন্ত্রী, মিনিস্টার, এমপিরা অনেক রকম আশা দেখাইছে। তো তখন মন্ত্রী হলো যে আমার রাজনীতিবিদ বলছে যে যাই কিছু করব আমি জনগণের জন্য করব, আমাকে জনগণের জন্য উৎসর্গ করব আমার পরবর্তী কর্মকাণ্ড। তো উনি এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, সে প্রথমে যাইয়া তার বাড়িতে সোনের ঘর ছিল, সেখানে একটা বিরাট বিল্ডিং করে ফেলছে।
তো এখন ওই সরল মফিজ টাইপের লোকটা একটু মনের মধ্যে হলো যে উনি তো আমাদের ভোটের আগে আমাদের মূল্য ক্ষমতা আসার আগে কত রকমের আশ্বাস দিল, এখন এইসব লোকগুলি এরকম করে কেন? ক্ষমতা একই লোক, ক্ষমতা গেলে একরকম আচরণ, ক্ষমতার বাইরে থাকলে আর আচরণ। তো স্থানীয় একটা শিক্ষক আছে, সাধারণত কার কাছে যায় এটা সমাধান চাইবে, তো সরল লোকটা যায় স্কুল হেডমাস্টার যায় বলে যে স্যার বলেন তো এরা এই লোকগুলি মন্ত্রী মিনিস্টারের আগে ক্ষমতা আসার আগে এরকম করে, ক্ষমতার পরে এরকম করে কেন? তারপর বলে কি করছে, বলে সে বলছে যে এরপরে আমার কর্মকাণ্ড হবে জনগণের জন্য। এখন নিজের বাড়িতে 3 তলা বিল্ডিং করলো, জনগণের তো কোনো নামগন্ধ নেই। তো তুমি তারে জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করার পরে বললো যে আমি কি জনগণের বাইরে? আমার বাড়িটা যে করছে আমি তো জনগণের বাইরে না। তো আমি তো আমাকে দিয়ে শুরু করছি। এখন তারপরে বলে যে স্যার তোর এরকম করে করে বুঝো না বাবা, ওটা তো শেয়ার, শেয়ার হইলো এটা মূল, এর অনিষ্টের মূল হইলো সব শেয়ার। তো সে তো আর বুঝে না, সরল মানুষ কয়ে স্যার তো শেয়ার যখন অনিষ্টের মূল, এরা শীতল ফাটিতে বসতে পারে না, শেয়ারে বসলে যখন মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, তো এটা শীতল ফাটি কিনে বসলেও তো পারে, তাহলে তো শেয়ারের দোষ হয় না। তো এখন আমরা কি বলবো, আমাদের সব শেয়ারের দোষ। এখানে যে বড় বড় লোক আমরা যারা রোল মডেল মনে করি, এখন তারা যাওয়ার পরে দেখি একই আচরণ করতে আছে। আমাদের প্রেস সেক্রেটারি যে বলতেছে এত কিছু করব, আমি ওনারে বলি যে আমাদের আইনমন্ত্রী কাস্টডি, সরকারের কাস্টডিতে আছে, তারে পিটাইতেছে। তো এখন বহির্বিশ্বে একটা লোকের কাস্টডিতে থাকলে সে বাইরে তার যদি অপরাধ করে থাকে, একটা আইনমন্ত্রী ছিল সে, তো তার বিচার আপনি করবেন, দোষী হলে তারা আইনের মাধ্যমে করবে, এখন তারে পিটাইয়া মাথা ফাটাই দিতেছে। এবং যারা পিটিয়েছে তাদের কি কোনো শাস্তি হয়েছে? যারা পিটিয়েছে তো তাদের এখন উনি এত কোনো উপযুক্ত, শাস্তি হয়নি। আমি প্রেস সেক্রেটারি বলবো যে আপনি অন্তত যারা আসামিগুলোর যে থানা পর্যন্ত, কোর্ট পর্যন্ত নেয়, ওটা নিরাপত্তাটা দেন না আপনি। আর তাহলে আপনার বেশি দূরে যাওয়ার দরকার না, পর্যন্ত যাওয়ার দরকার নেই, ঢাকার ট্রাফিক সিস্টেমে আপনি 7 দিন 10 দিনই করে এটা ঠিক করেন না একটু। আপনি এত ক্যাপাবল লোক, এটা 2টা কাম আমি আপনাকে দিলাম, আপনি এটা করেন, তাহলে আমরা আরো কিছুদিন সুপারিশ করবো আপনি আরো কিছুদিন বেশি থাকার জন্য। তাহলে কি বলবেন, কি বলবো এদেরকে, এইসব লোকগুলোর কি বলবো? সে আসছে কোনো ইন্টারভিউতে চাকরি পারে কিছু না, ডক্টর ইউনূস সাহেবের দয়া চাকরি পাইছে, এখন সে থেকে হেদায়ত করতে আছে এটা কোথাও যাবে, ওটা করা। তুমি ভোটে যাইতে তোমার কেটা কইছে? তুমি আগে ইলেকশন কমিশনের যারা দিনের পর রাতে করছে তাদের বিচার করতে পারছো? তুমি ওদেরকে একটা আইনের হাতে আনতে পারছো? তো ওখানে যে বাড়ির কাছে না যাইয়া পোর্টে চলে যাচ্ছেন, উনি পোর্ট করবেন, উনি চুক্তিতে যাচ্ছেন। তো আপনার চুক্তি করতে কে বলছে? আপনার ক্ষমতা আছে যে আপনাদের সবকিছু আপনি করতেছেন। তারপরে সে হলো সরকারের যে করবে বা সরকারের সেটা সে মুখপাত্র হিসেবে বলবে। সে এখন দেখা যাচ্ছে পলিসি মেকিং সে করতে আছে, মনে হয় যেন সেই তার নির্দেশে সব হচ্ছে। তো এটা তো অতিরিক্ত, এগুলি তো অ্যাক্সেস হয়ে যাচ্ছে, এগুলি তো কোনো প্রয়োজন নাই। আপনার যেটা আমাদের দৈনন্দিন 5 প্রায়োরিটিটা নির্ধারণ করতে হবে সরকারের। এটা 6 মাসের জন্য আসুক, 9 মাসের জন্য, 9 বছরের জন্য, তাদের প্রথম প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। 100 দিনের প্রোগ্রাম করে মানুষ, তো ওনার 100 দিনের প্রোগ্রামের মধ্যে কি কি অ্যাচিভমেন্ট আছে এটা বলুক না। এখন পর্যন্ত নিরাপত্তার লোকটা কোর্টে যেতে পারছে না, কি আশ্চর্যজনক কথা, তার বডিগার্ড আছে, তাকে ওখানে পিটাচ্ছে, বহির্বিশ্বে যাচ্ছে যে এরা একটা বর্বর জাতি, জাতির কি করছে। তো আপনি সেটা তো ঠিক করতে পারছেন না, না আইন শৃঙ্খলা ঠিক করতে পারছেন। তো এখন আপনি আপনি যে আরো এগুলি বলতেছেন, জাহাজ জাহাজ অনেক কঠিন বিষয়, ওগুলি যাওয়ার দরকার নাই। আপনি এগুলি করে ইলেকশন কমিশন আগে ঠিক করে মানুষকে ডেটটা বলে দেন কবে ইলেকশন করবেন আপনি, আপনি বলে দেন না সেটা। তো আপনি এখনো এটা উজ্জ্বল রাখছেন। আর এই ছেলেরা যে এগুলি বলতেছে যে আমাদের চিলড্রেন পার্টি, তো চিলড্রেন পার্টির তো 2 জন তো এখনো আছে। আর এই চিলড্রেন পার্টির কিসের উপরে ভিত্তি করলো? যে বেটার পাহাড় আইছে সে তো মন্ত্রী হয় নাই। হ্যাঁ, এরা তো 2টা বাড়ি গায়ে হারুনের ওটা দেখাইয়া তারা মন্ত্রী, তাও স্থানীয় সরকার মন্ত্রী। হ্যাঁ, এখন তার পিএস এর কাছে 332 কোটি টাকা পাওয়া যাচ্ছে। তো 300 হে নিজে বলে ওটা ওরে বরখাস্ত করছে। তো বরখাস্ত করলে তো সেখানে যদি 16 বছরে তার জাহাঙ্গীরের কাছে, হাসিনার টি বয়ের কাছে পাওয়া গেছে 400 কোটি টাকা। তো এইটাতে এইটা 9 মাসে যদি পাইছে 332 কোটি টাকা, তাহলে গুণ দিলে কত হয়? তাহলে হাসিনাটা ছাড়াই যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী। তো এখন এগুলি আমাদের হতভম্ব হওয়া ছাড়া, আমাদের হতভম্ব ছাড়া, এক রাজনীতিবিদ জনগণের কাছে কমিটমেন্ট করছে, এনারা কমিট করছে সুষ্ঠু ইলেকশন দিবে। তো একজন কমিটমেন্ট করছে যে গেলে, তো লোকজন ধরছে বলছে যে আমার এদের বাড়ির পাশে একটা কবরস্থান নাই, কবরস্থানের ওয়ালটা পড়ে গেছে, এটা করে দিবে। তো সেই রাজনীতিবিদ কমিটমেন্ট করছে যে না তোমার ওয়ালটা করে দিব। ইলেকশন হওয়ার পরে 9 মাস চলে যাচ্ছে, কিন্তু ওয়ালটা তৈরি করে না। তো লোকজন ধরছে যাইয়া যে ভাই আপনি তো কমিটমেন্ট করছেন কবরস্থানের ওয়ালটা করে দিবেন, তো আপনি এখন এখন তো এটার ব্যাপারে আমরা নামগন্ধ নাই, আপনি ভুলে গেছেন গা? কয় না ভুলি নাই, ওই তোমরা কি কবরস্থানে যাইতে চাও? কয় না,
তো কবরবাসীরা কি আসতে চায় দুনিয়াতে, আসতে পারবে? কয় না। তাহলে বৃথা কেন আমি পয়সা খরচ করব? তোমরা কবরে যাইতে চাও না, আর কবরবাসী এখানে আসতে পারবে না, তো ওয়াল করার দরকারটা কি? পয়সা অপচয় করা। কিন্তু ভোটের আগে কইছে যে, ভোটের আগে বলছে যে ওয়াল করে দিবে, কিন্তু এখন ভোট পাওয়ার পরে বলে যে ওয়াল করে কবরবাসী এখানে আসতে পারবে না, আবার তোমরা কবরে যাইতে চাও না, মরতে চাও না, তাহলে অপচয় করার দরকারটা কি? তো এখন আমাদের শ্রমিক সাহেবদের কত রকম যুক্তি দাঁড় করাবে, তখন বলবে যে কবরে তো আমরা যাইতে চান না, বলার কি দরকার, আমরা আরো অন্য কাজ করি। তো যেখানে ওই সব ডেভেলপমেন্ট কাজের মধ্যে মাল পানি আছে, বুঝছেন, ওইগুলির মধ্যে হুম ইন্টারেস্ট বেশি এদের। ইলেকশনের মধ্যে, ইলেকশন কমিশন ইভিএম মেশিন কিনছে, একটা কাজ করে না। হ্যাঁ, এক একটা 5 লাখ 7 লাখ টাকা, এটা এটা একটা কম্পিউটার এত টাকা লাগলো যে এটা ইনকোয়ারি কমিটি করতে পারে, সেটা কিন্তু করতেছে না।